হ্যালো। তো ফাইনালি আবার চলে এসেছি সেই এবিটি এর সলিউশন নিয়ে। আগের ভিডিওতে তোমরা ভালো রেসপন্স করেছিলে, তার জন্য কিন্তু তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবার নিয়ে চলে এসেছি এবিটি এর। এটা হচ্ছে পেজ নাম্বার 53। 53 এর ম্যাথের যে শর্ট কোশ্চেনগুলি রয়েছে সেটা কিন্তু আমরা আজ টোটালটা সলভ করব। তো সেই কিন্তু 36 মার্কসের যে কোশ্চেন। তো তোমরা আশা করি ভিডিওগুলি দেখছো এবং আমাদের যে চ্যানেলটা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো শুরু করছি কিন্তু আমাদের সেই 36 মার্কসের যে আমাদের টোটাল ম্যাথে আসে 80-র মধ্যে, সেটা কিন্তু আমরা টোটাল আজকে সলভ করবো আবারও। এবং নেক্সট ভিডিওটাতে কিন্তু আমরা তার পরের চ্যাপ্টারটাও আমরা আনবো, মানে পরের যে 36 মার্কস যেটা থাকবে এবিটি এর পরের যে পেজটা রয়েছে সেটাও করবো। এইভাবে কিন্তু আমাদের টার্গেট আছে মিনিমাম 10 থেকে 15টা কিন্তু আমরা টোটাল করে দেখাবো। তো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন বলেছে, সবাই জানো যে এখানে 1 নম্বরে থাকে 6টা কোশ্চেন, সে 6টা করতে হবে তোমাদের। তো ফার্স্ট কোশ্চেন বলেছে যে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়, সরি, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের শ্রমিকের সংখ্যা বলে দেওয়া আছে 5000 ইন্টু 11/10 হোল কিউব জন হলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে। আচ্ছা, আমরা জানি যে প্রতি বছর এখানে বলেছে জনসংখ্যা বৃদ্ধি পাবে, কারণ দেখো উপরে কিন্তু রয়েছে 11, নিচে রয়েছে 10, মানে উপরের সংখ্যাটা অবশ্যই বড় রয়েছে, তার মানে অবশ্যই যে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাবেই। যদি কিনা নিচের থেকে উপরের সংখ্যা যদি ছোট হতো, ধরো 10 উপরে 9, তার মানে বুঝতে যে জনসংখ্যা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তো দেখো অপশান কি দিয়েছে, বলেছে 3 বছর পরে ওই অঞ্চলে শ্রমিকের সংখ্যা 5000 হবে, মানে 5000 জনই থাকবে, কিন্তু না, কারণ আমরা কি বললাম যে জনসংখ্যা বাড়বে। 3 বছর পর ওই অঞ্চলে শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, মানে বলছে সেম থাকবে, মানে 5000 মানে 5000ই থাকবে, মানে এই দুটো একই কথা। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায় আর প্রতি বছর 11% হারে হ্রাস পায়। দেখো আমরা কিন্তু লিখতে পারি 11/10কে কিন্তু লিখতে পারি 1 প্লাস 10, সরি, বাই 100 লিখতে পারবো। দেখো এটা লিখলে কত হবে, 100 + 10, মানে হচ্ছে 110/100। দেখো 0 0 কাটলো, মানে 11/10। আর আমরা ফর্মুলা জানি পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে এই যে n এর কাজ করলো কিন্তু এখানে দেখো এই 10টা, তার মানে এটা বলতে পারি 10% হারে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেল। এই অপশানটা আমরা না করলেও বুঝতে পারতাম, কারণ এখানে দেখো বলেছে হ্রাস, এটা কখনো হবে না। অপরিবর্তিত থাকে বলেছে, আমরা জানি পরিবর্তিত হবে। আর বলেছে হচ্ছে আহ, এটাও সেম কথা যে 5000 জনই থাকবে, তো এখান থেকে কিন্তু আমরা অপশান সিলেক্টও করতে পারতাম অঙ্ক না করে। বেশ। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য হবে। আচ্ছা, ক্রমিক সমানুপাতি কথার অর্থ হলো এ ইস টু বি যা দেবে সমানুপাতিক সি ইস টু ডি কিন্তু তাই হবে। সরি, ক্রমিক সমানুপাতিক এটা কিন্তু সমানুপাতি হওয়ার শর্ত। আচ্ছা, ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে এ ইস টু বি যা হবে বি ইস টু তাই তাই হবে এবং সি ইস টু ডিও কিন্তু তাই হবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা, তোমরা এখান থেকে অপশানগুলি যদি তোমরা ভালো করে একটু ফলো করো, এখান থেকে আমরা বলতে পারবো যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। তোমরা যদি এখান থেকে দেখো, এইটা শর্ট কোশ্চেন দিয়েছে ঠিকই, কিন্তু এগুলিকে তোমার প্রত্যেকটাকে সলভ করে দেখতে হবে। তোমরা যদি প্রত্যেকটা সলভ করে দেখো, তোমরা এখানে কিন্তু পাবে বলেছে কোনটি সত্য নয় বলেছে। তো তুমি যদি একটু মানে বেসিকভাবে যদি সলভ করে দেখো, তো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে বি নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু সত্য হবে না। মানে এটাকে জাস্ট একটু কে ধরে নেবে, কে ধরে বলছি এ ইকুয়াল টু তোমরা বি কে লিখতে পারবে, বি ইকুয়াল টু সি কে লিখতে পারবে, আর সি ইকুয়াল টু ডি কে লিখতে পারবে। সেমভাবে সি এর ভ্যালুটা এখানে বসালে কত হবে, সি এর জায়গায় আমরা লিখতে পারবো ডি কে ইন্টু কে, মানে ডি কে স্কোয়ার।
সেমভাবে বি এর জায়গায় আমরা লিখবো ডি কে স্কোয়ার, এইভাবে লিখে আমরা জাস্ট এই প্রত্যেকটাতে বসাবো। বসালে দেখবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে, কিন্তু এই বি নম্বরটার ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে না। তো তোমরা কিন্তু এইভাবেই কিন্তু অপশানটা ট্রাই করতে পারো। এটা 1 নম্বরে একটু দিয়েছে, কিন্তু তোমাদের একটু কিন্তু খাটনি করতে হবে। যাই হোক, নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়? তারা সদৃশ্য হবে কিন্তু সর্বসম নয়। আচ্ছা, সদৃশ্য কথার মানে হলো, আচ্ছা প্রথমে বলি সর্বসম জিনিসটা কি। সর্বসম মানে হলো যার কিনা আকৃতি এবং হচ্ছে আকার, মানে অর্থাৎ সাইজ এবং শেপ যখন ইকুয়াল হয়ে যাবে তখন সেটা হবে সর্বসম। যেমন ধরো তোমাকে বলছি, সর্বসম আর সদৃশ্যের মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝতে হবে। সর্বসম কথা, ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে এবং এই একটা ট্রায়াঙ্গেল আছে, এবং এর যা সাইড যদি 2 হয়, এটা ধরো 3, এটা ধরো আছে 4, সেমভাবে 2, 3, 4। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি এই ট্রায়াঙ্গেলের উপর যদি বসিয়ে দিই, বসালে কি হবে, এই ট্রায়াঙ্গেলটা দিয়ে এই ট্রায়াঙ্গেলটা পুরো ঢেকে যাবে, অর্থাৎ কোনো এক্সট্রা জিনিস বাকি থাকবে না। বা তুমি এইভাবেই ভাবো, তোমার একটা ফটো, একটা পাসপোর্ট সাইজের ধরো একটা ফটো তুলেছো, এবং সেম তোমরা 2 কপি ফটো বের করেছো, মানে এই যে তোমার মুখ চোখ, তাহলে এই ফটোটাকে তুমি যদি এই ফটোর উপরে বসাও, কি হবে, চোখের উপর চোখ বসবে, নাকের উপর নাক বসবে, মুখের উপর মুখ বসবে, অর্থাৎ এটা কিন্তু সর্বসম হবে। কিন্তু ধরো তুমি এই একটা পাসপোর্ট সাইজের ফটো এবং তুমি সেম পোজ, মানে একই পোজ দিয়ে তুমি একটা স্ট্যাম্প সাইজের ফটো তুলেছো, তখন কি হবে, ফটো দুটো তো দেখতে একই, কিন্তু সাইজ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ফটোটা দিয়ে কিন্তু এই ফটোটাকে আমি কভার করতে পারবো না, বা এই ফটো দিয়ে যদি আমি এই ফটোকে কভার করতে চাই, তো নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ কিন্তু বসবে না, কিন্তু দেখতে তো একই, মানে একই তোমার পোজে ফটো তোলা। তো একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, যদি সদৃশ্য হয় তখন কিন্তু তাদের আকৃতি এবং আকার দুটোই কিন্তু সেম হবে, কিন্তু যখন সর্বসম হবে, সরি, যখন সর্বসম হবে তখন কিন্তু আকৃতি এবং আকার দুটোই সেম হবে, কিন্তু যখন সদৃশ্য হতে যাবে তখন কিন্তু অনলি আকৃতি একই হবে, কিন্তু আকার, দেখো আকার মানে যে শেপ, যে আকৃতি কিন্তু কখনো একই হবে না। সরি, বারবার একটু ভুল বলে দিচ্ছি, সর্বসম যখন হবে তখন আকৃতি এবং আকার তখন দুটোই ইকুয়াল হবে, মানে অর্থাৎ সাইজ অ্যান্ড শেপ দুটোই ইকুয়াল থাকবে, অর্থাৎ এই ফটোটা আর এই ফটোটা যা দেখতে এবং সাইজেও কিন্তু তারা সেম থাকবে, কিন্তু যদি সদৃশ্য যদি হয়ে থাকে তখন আকৃতি একই হবে কিন্তু আকার কিন্তু আলাদা হবে। এবার দেখো এর মধ্যে কোনটা বলেছে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়, তাহলে আমরা কোনটা বলতে পারবো, দেখো ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা, এটা আমরা বলবো। যখন ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা, এটা হবে না, আকৃতি এক হবে কিন্তু আকারটা আলাদা হবে, এটা যেন মনে থাকে। তাহলে যখন আমরা সদৃশ্য বলবো, সদৃশ্যের ক্ষেত্রে আকৃতিটা সেম হবে কিন্তু আকার কিন্তু আলাদা হবে, এটা যেন ভালো করে মাথায় থাকে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক মানে ক্যাপিটাল আর একক বহির্ব্যাসার্ধ এবং স্মল আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলকের বাটির সমতলের ক্ষেত্রফল কোনটা হবে? আচ্ছা, আমরা জানি যখন কিনা একটা গোলক হয়, গোলক তার যে সমগ্র তলের যে ক্ষেত্রফল আছে সেটা আমরা কি জানি, 4πr², এটা হচ্ছে গোলকের, এবং সেটা যখন অর্ধগোলক যখন হয়ে যাবে তখন হবে 2πr², তাই তো। এবং সেটা যদি নিরেট থাকে, নিরেট থাকলে এখানে কিন্তু একটা πr² অ্যাড হয়ে যাবে, কারণ নিচে কি একটা গোল থাকে, জিনিসটা দেখতে এরকম থাকে, নিচেও একটা বৃত্ত থাকে, তাই πr² অ্যাড হয়, তখন হয়ে যায় 3πr²। এটা হচ্ছে একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা যদি নিরেট হয়। এইবার অর্ধগোলকটা কিন্তু দেখো বলেছে ফাঁপা, কিন্তু জিনিসটা দেখতে আসলে এরকম, এই যে, মানে এই জায়গাটা ফাঁকা রয়েছে কিন্তু একটা এরকম বেরের মতো একটা রয়েছে। তাহলে আমি বলতে পারবো, যদি বাইরের দিক থেকে দেখি তখন হবে কত, 3πr², কিন্তু আমি যদি ভিতরের দিকটার যদি আমি ভাবি, মানে ধরো এখান থেকে এইটুকখানি, দেখো ব্যাসার্ধ বলে দেওয়া আছে আর, তখন হবে হচ্ছে 3πr²। তাহলে এবার পুরোটার থেকে যদি আমি ভিতরেরটাকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে আমি এই
একটা তো এইটুক পাবোই, তার সঙ্গে দেখো এইটুকু পাবো, তখন কত হয়ে যাবে, 3টা কমন যাবে, পাইটা কমন যাবে, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তার মানে কোনটা হচ্ছে অপশান ডি। আই হোপ ক্লিয়ার। নেক্সট, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম স্থানে ফিরে আসে তবে কোণের পরিমাপ কি হবে? আচ্ছা দেখো, ধরো একটা কোণ যদি এই বরাবর যায়, মানে যেটা কিনা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন কিন্তু কোণ আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু যদি এই বরাবর আসে, অর্থাৎ ঘড়ির কাঁটার যদি দিক এসে, ধরো এখান থেকে স্টার্টিং হলো, যদি ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরতে থাকে, আবর্তন করতে থাকে, তাহলে কিন্তু যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু অলওয়েজ নেগেটিভ দিকে হতে থাকবে, অর্থাৎ মাইনাস হতে থাকবে, যেমন -20 ডিগ্রি, -30 ডিগ্রি, -40 ডিগ্রি। আর যদি ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে হয় তখন হচ্ছে বাড়তে থাকবে, ধরো 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি। আর তাহলে কি বলেছে, যখন ধরো এইখান থেকে স্টার্ট করেছে এবং সে ঘুরে এসে আবার এইখানে এসে যদি পড়ে থাকে, তাহলে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আমি কি বললাম, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরতে থাকে তাহলে কিন্তু কোণের মান অবশ্যই নেগেটিভ হতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। এবং আমরা জানি একটা যদি ফুল আবর্তন যদি করে, মানে এখান থেকে যদি স্টার্ট করে যদি আবার এখানে ঘুরে আসে, তাহলে কিন্তু 360 ডিগ্রি কোণ করে থাকে। তো এবং 360 ডিগ্রি কোণ কিন্তু এটা কমে যাবে। যদি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরতো, তখন কিন্তু 360 ডিগ্রি কোণ বেড়ে যেত। বেশ, নেক্সট কোশ্চেন, শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স হচ্ছে x1 বার এবং পরবর্তী 20 জনের গড় বয়স হচ্ছে x2 বার হলে 35 জনের গড় কত হবে? তাহলে আমরা কি গড়ের ফর্মুলা কি জানি, মোট বয়স, উপরে লিখব মোট বয়স বাই মোট ছাত্র করে দেব। বা এখানে যতজন আছে মোট জন, যা ইচ্ছা বলো, মোট জন। আচ্ছা, মোট বয়স কত হবে, 15 জনের গড় বয়স যদি x বার হয়, তাহলে 15 জনের টোটাল বয়স তাহলে কত হচ্ছে 15 ইন্টু x বার প্লাস 20 জনের গড় বয়স x2, তাহলে 20 জনের বয়স কত হবে 20 ইন্টু x বার, আর টোটাল কত 15 প্লাস 20, তাহলে কিন্তু অপশান দেখো পেয়ে গেলাম আমরা ডি। তাহলে এখানে 6টা কোশ্চেন হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বোঝো তো আরেকবার দেখে নিও, আর নয়তো কমেন্ট করে জানাও, অথবা যদি প্রবলেম হয় বা কিছু হয় বুঝতে, অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, কোনো চিন্তা নেই। 8906726255 এই নাম্বারে তোমরা SMS করে তোমাদের কিন্তু যদি কোনো প্রবলেম থাকে আমাকে করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো, যেখানে কিনা 5টা কোশ্চেন দেওয়া থাকে, যেখানে 6টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে কিন্তু তোমাদের 5টা করতে হয়। আচ্ছা, প্রথম কোশ্চেন বলেছে, সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগ হচ্ছে 2/7 হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের ড্যাশ গুণ হবে। বলেছে সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগার বলে দেওয়া রয়েছে 2/7, তাহলে সাব্বার মূলধনের আনুপাতিক ভাগার কথা হবে। দেখো, যেহেতু 2/7 আছে, তার মানে নিচে 7 কিভাবে আসতে পারে, 7 আসার অর্থ হচ্ছে অলরেডি 2 আছে, তাহলে নিশ্চয়ই 5 + 2 করেই 7 আসবে। তাহলে একজনের যদি 2/7 যদি হয়ে থাকে, তাহলে অপরজনের অবশ্যই কিন্তু 5/7 হওয়া উচিত, তাই তো, আনুপাতিক ভাগার। এবার বলেছে তাহলে এটা কিন্তু আমার পেয়ে গেলাম কি দীপকের আনুপাতিক ভাগার, কিন্তু বলেছে সাব্বার মূলধনের ড্যাশ গুণ হবে। তাহলে বলেছে দীপকের যে মূলধনটা, তাহলে সাব্বার মূলধনের কত গুণ গিয়ে দাঁড়াবে। তাহলে আমি কিন্তু পেলাম সাব্বার যে ভাগটা, আচ্ছা তাহলে একটু লিখে দিই এখানটা, তাহলে দীপকের ভাগ হচ্ছে কত 2/7, আর সাব্বার কত পেলাম, সাব্বার পেলাম হচ্ছে 5/7। তাহলে বলেছে দীপকের যে মূলধন সাব্বার মূলধনের কত গুণ, তাহলে এটা কত হতে পারে, কত গুণ দাঁড়ালো, দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ, তাহলে ধরে নিই x গুণ আছে, তাহলে বলতে পারবো
2/7, মানে যে দীপকের যে মূলধনটা, এটা সাব্বার যে মূলধনের এক্স গুণ। তাহলে দেখো 7 কেটে গেল, তাহলে কিন্তু এক্স ইকুয়াল টু তাহলে কত পেলাম, 2/5। দেখো 2 কিন্তু 5 গুণ গিয়ে দাঁড়ালো। আবার দেখো বলেছে দীপকের মূলধন, এই যে দীপকের যে মূলধনটা সেটা হচ্ছে সাব্বা যে ছিল, সাব্বা কত পেলাম, 5/7। তাহলে 5/7 এক্স গুণ, আমি ধরে নিচ্ছিলাম যে এক্স গুণ হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স যদি ক্যালকুলেট করে যদি বের করতে পারি, তাহলে হয়ে গেল কত গুণ, 2/5 গুণ। আচ্ছা, এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সাপেক্ষ মানগুলি, আচ্ছা বলে দেওয়া রয়েছে এক্স আর ওয়াই, যখন 5 তখন ওয়াই হচ্ছে 10, যখন 4 তখন কিন্তু 12.5, যখন 25 তখন 2, যখন 8 তখন হচ্ছে 6.25। একটা জিনিস খেয়াল করো, 5/10, যখন 5 তখন হয়েছে 10, যখন এক্স যখন কমেছে দেখো ওয়াই কিন্তু বেড়ে গেছে। আবার 4-এর থেকে যখন 25 যখন বেড়েছে দেখো ওয়াই কিন্তু তখন আবার কমে গেল। আবার দেখো কমেছে তো ওয়াই কিন্তু আবার বেড়ে গেছে। তাহলে এই কথাটার মানেটা কি, এই কথাটার মান হচ্ছে এক্স বাড়লে ওয়াই কমছে বা এক্স কমলে ওয়াই বাড়ছে। তাহলে এক্স আর ওয়াই কোন ভেদে আছে, এক্স আর ওয়াই কিন্তু তার মানে ব্যস্ত ভেদে আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনো ত্রিভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটিকে আমরা কি বলবো। কোনো চতুর্ভুজের 4টি কোণের, ধরো একটা চতুর্ভুজ আছে, যেখানে চতুর্ভুজ, চতুর্ভুজের 4টি কোণে সমদ্বিখণ্ডক, মানে এই কোণটা সমদ্বিখণ্ডক, এই কোণটার মিলিত হয়ে যে চতুর্ভুজ, 4টি কোণে সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটিকে কি বলবো। কোনো চতুর্ভুজের 4টি কোণের, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, ধরো যেমন খুশি একটা চতুর্ভুজ হোক, যে চতুর্ভুজ গঠন করে, কোশ্চেনটা কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি, আচ্ছা আঁকাটা একটু ভুল হলো। ধরো যে কোনো একটা চতুর্ভুজ আছে, ধরো এরম থাকতে পারে, এই থাকতে পারে, এই থাকতে পারে, এই থাকতে পারে। এর সমদ্বিখণ্ডক ধরো এরম গেল, এর সমদ্বিখণ্ডক ধরো এইদিকে গেল, এর ধরো এইখানে গেল, এর সমদ্বিখণ্ডক ধরো এইখানে গেল। তাহলে এই যে অংশটা তৈরি করছে সেটাকে কি বলা হবে, সেটাকে আয়তক্ষেত্র বলা হয়। তাহলে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হলে আমরা কি তৈরি পাবো, একটা আয়তক্ষেত্র পাবো। নেক্সট কোশ্চেন, এইতে একটি আয়তক্ষেত্রকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটি একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয় তাকে কি বলবো। মানে একটা আয়তক্ষেত্রকে তার অক্ষ বরাবর যদি তুমি ঘুরাতে থাকো তাহলে কি পাবে, তাহলে পাবো আমরা চোঙ, বা আমরা বলতে পারি বেলন, বেলন পাবো। নেক্সট কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের বলেছে একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্ম কোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত হবে। মানে একটা ধরো ত্রিভুজ আছে, ত্রিভুজ থাকাকালীন একটি সূক্ষ্ম কোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক যে অনুপাতটি একটি ড্যাশ অনুপাত হবে। এটা মনে রাখবে, এটা হলো হবে নির্মাণ অনুপাত। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, মানে 7 পেয়েছে 5 জন, 4 জন করেছে 15, 2 জন করেছে 10 এবং 11 স্কোর করেছে 2 জন, এবং 5 জন করেছে 7 স্কোর। তাহলে খেলার স্কোরের সংখ্যাগরিষ্ঠ মান কত। দেখো এর মধ্যে সব থেকে বেশি কিন্তু আছে
7 পেয়েছে 5 জন, তার মানে খেলার স্কোরের সংখ্যাগরিষ্ঠ মান কিন্তু আমি 7 পাবো, যেটাকে আমরা বলি মোড, মানে যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি এবং যে সব থেকে বেশিবার, মানে যেই নাম্বারটা সব থেকে বেশিবার রিপিট করেছে সেটাই কিন্তু হয় সংখ্যাগরিষ্ঠ মান। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এবার হচ্ছে সত্য অথবা মিথ্যা। আচ্ছা, কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে? আচ্ছা, এটা কোনো সত্য মিথ্যার মধ্যে পড়ছে না, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। দেখো, এটা কোনোদিনও সত্য হতে পারে না। যদি অবাস্তব হয় তাহলে দুটোই অবাস্তব হবে, কোনোদিনও সিঙ্গেল একটা অবাস্তব হতে পারে না। আর যদি একটা যদি বাস্তব হয়ে যায় তার মানে শিওর যে আরেকটা বাস্তব হয়েছে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, মানে অবাস্তব বীজ কখনো সিঙ্গেল হতে পারে না, সবসময় জোড়ায় জোড়ায় থাকে। তার মানে কিন্তু এই অপশানটা মিথ্যা, এটা ফলস। নেক্সট কোশ্চেন, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্ত কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। বলেছে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্ত কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। দেখো, এইটাও কিন্তু ফলস। তার কারণ দেখো, অর্ধবৃত্ত যদি ধরো একটা, এই একটা অর্ধবৃত্ত, আবার এইটাও একটা অর্ধবৃত্ত, আবার এইটাও একটা অর্ধবৃত্ত, আর যে অর্ধবৃত্তের যে কোণ প্রত্যেকেই সমান হচ্ছে, কিন্তু দেখো এর কিন্তু আকৃতিগুলি কিন্তু দেখো, মানে যে সাইজগুলো কিন্তু দেখো আলাদা হচ্ছে। তার জন্য কিন্তু এটা সর্বসম হবে না, কারণ সর্বসম হতে গেলে তাকে কিন্তু সাইজের সাথে সাথে কিন্তু শেপটাকেও ইকুয়াল হতে হবে, কিন্তু শেপগুলি হচ্ছে সেম আসছে কিন্তু সাইজগুলো কিন্তু আলাদা হচ্ছে, তার জন্য কিন্তু এটা সর্বসম হবে না। 4 নম্বর, লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে, একটা লম্ববৃত্তাকার একটা শঙ্কু আঁকছি, লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলো, এই যে একটা লম্ব অঙ্কন করা হলো, তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে না। সেটা হচ্ছে ভূমিকে অলওয়েজ কিন্তু এই যে আমার যে ব্যাস যে রয়েছে তার কিন্তু মিড পয়েন্টে গিয়ে অবশ্যই ছেদ করবে, যেখানে কিছু কিন্তু কখনো ছেদ করতে পারে না। তার মানে কিন্তু নির্দিষ্ট একটা বিন্দুতেই কিন্তু অলওয়েজ, যেটাকে বলা হয় লম্ব, যেটা কেন্দ্রতেই কিন্তু আমার অবশ্যই ছেদ করবে, মানে যে কোনো বিন্দুতে কিন্তু এটা স্পর্শ করতে পারে না। তার মানে এটাও কিন্তু আমার হয়ে গেল ফলস। বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দ্যান ভূমির দৈর্ঘ্য হলে থিটা এর মানটা 30 ডিগ্রি হতে পারে না। লম্বের দৈর্ঘ্য ভূমি, আচ্ছা ভালো কথা। বলেছে যে লম্ব, ধরো এই একটা দিলাম, এটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর ধরো এই কোণটা 30 ডিগ্রি আছে। বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য হলে থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না। তার মানে আমি দেখো লম্ব আর ভূমির যখন গল্প আছে তাহলে আমি ট্যান বের করি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ভ্যালু কত? 1/√3। আচ্ছা, 1/√3 মানের ক্ষেত্রে কিন্তু দেখো 1-এর ভ্যালু কিন্তু √3 থেকে ছোট, অর্থাৎ লম্ব কিন্তু দেখো ভূমির থেকে ছোট হয়ে গেল। তার মানে আমরা বলতেই পারি, কন্ট্রাডিক্ট করলো, যে লম্বটা কিন্তু তাহলে ভূমির থেকে যদি বড় হয় তখন কিন্তু ট্যান কিন্তু আর 30 ডিগ্রি কিন্তু থাকছে না, কারণ ট্যান যদি 30 ডিগ্রি যদি হয় তখন তো লম্ব ছোট হয়ে যাচ্ছে আর ভূমি বড় হয়ে গেল, তাহলে কিন্তু কথাটা সত্য বলেছে, হতে পারে না কখনো। নেক্সট, রাশিবিজ্ঞানে আমরা জানি যে সামেশন অফ এফ মানেই আমরা এন ডিনোট করি, অবশ্যই এটা ট্রু, এটা নিয়ে আর কিছু বলার নেই। নেক্সট কোশ্চেন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা ধার নেওয়ায় 2.1/2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে বের করি। আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নিজেরা করো। দেখো, এখানে বলেছে প্রথম কথা চক্রবৃদ্ধি সুদ বলেছে, আর প্রথম কথা এখানে আর বলে দেওয়া রয়েছে 10%, এখানে পি মানে আসল বলে দেওয়া রয়েছে 10,000 টাকা,
আর টাইম যেটা আমরা এন দ্বারা ডিনোট করি সেটা বলে দেওয়া হচ্ছে 2 বছর। তাহলে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে তোমাকে কিন্তু অ্যামাউন্ট তোমাকে বের করতে দিয়ে যায়। দেখো আমরা জানি যে 1 বছরের ক্ষেত্রে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সেম হয়ে যায়। দেখো যেহেতু এখানে 2 × 1/2 বছর আছে, আমি না এটাকে প্রথমে কি করি, 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা বের করে নিই 2 বছরের ক্ষেত্রে। অর্থাৎ 2 বছরে অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, যখন কিনা আমার প্রিন্সিপাল 10,000 টাকা 1 + 10/100 মাথায় 2। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে 2 বছরে আমি একটুখানি বের করে নিই, 2 বছরে বের করে নিয়ে তারপরে যে হাফ বছর যেটা রয়েছে সেই বছরে আমরা বের করব। অথবা তোমরা চাইলে একবারে অঙ্কটা করতে পারো, কীভাবে, ডাইরেক্ট একবারে ফর্মুলা বসাও, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রথমে হচ্ছে 10,000 1 + 10/100 মাথায় হচ্ছে 2.5। তোমরা এইভাবে করতে পারো, কিন্তু এইভাবে করলে ক্যালকুলেশনটা একটু কঠিন হবে। আমি বলবো যে 2 বছরে প্রথমে চক্রবৃদ্ধি সুদটা বের করে নাও, মানে অ্যামাউন্ট পেয়ে গেলে সেটাকে আবার হাফ বছরে তোমরা সিম্পল ইন্টারেস্ট হিসাবে বের করো, পরে এসআই দিয়ে বের করে দাও, ব্যাস, তাহলে কিন্তু অঙ্কটা চলে আসবে। মানে এটা বেশি তাড়াতাড়ি হবে এবং বেশি মানে ক্যালকুলেশনটা জটিলও আসবে না। এবং তোমরা এই অঙ্কটা একটু নিজেরা করো, করে আমাকে বলো অ্যান্সার কত আসছে। এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। আমি আবারও বলছি, প্রথমে 2 বছরে তোমরা চক্রবৃদ্ধি সুদ দিয়ে তোমরা আগে টোটাল অ্যামাউন্টটা বের করে নাও, এবং পরের যে হাফ বছর, এখন হাফ বছর যে পড়ে আছে তার এসআই বের করো, যেখানে কি না আমার প্রিন্সিপালটা কাজ করবে 2 বছর পরে যে অ্যামাউন্ট দাঁড়িয়েছিল সেটার, কি বললাম, এবং এসআই যেটা বেরোলো সেটা কিন্তু আবার অ্যামাউন্টের সঙ্গে, মানে প্রিন্সিপাল যেটা তুমি ধরেছো হাফ বছরের ক্ষেত্রে তার সঙ্গে আবার অ্যাড করে দাও, তাহলে কিন্তু তুমি টোটাল অ্যান্সার একবারে পেয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট করার ক্ষেত্রেও কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্টের আমরা হেল্প নেব। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে, রাম ও রহিম যথাক্রমে এত টাকা মানে 5,000 টাকা এবং 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করে। 6 মাস পরে রাম 3,000 টাকা তুলে নেয় এবং রহিম 3,000 টাকা লাভ করলো। বছরের শেষে রামের লাভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত হবে? অর্থাৎ রাম আর রহিম ব্যবসা শুরু করলো 5,000 টাকা নিয়ে আর হচ্ছে 2,000 টাকা নিয়ে। ব্যবসা শুরু 6 মাস পরে কি করলো, রাম 3,000 টাকা তুলে নিয়েছে এবং লাস্টে মানে বছরের যখন শেষ হলো তখন দেখা হলো যে রহিম 3,000 টাকা লাভ করেছে। বছর শেষে রামের লাভ্যাংশ 800 টাকা হলে, হ্যাঁ, এবং বছরের শেষে রামের লাভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত হচ্ছে, এটা আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, বলছে রাম আর রহিম যথাক্রমে এত টাকা এবং এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে রাম 3,000 টাকা তুলে নিল এবং রহিম 3,000 টাকা লাভ করলো। বছরের শেষে রামের লাভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত হবে? আচ্ছা, আমি একটা পেজ নিই। হ্যাঁ, তো ফার্স্ট কথা, রামের যে মূলধন ছিল, রামের মূলধন হচ্ছে 5,000 টাকা ছিল, আর রহিমের ছিল, রহিমের কত ছিল, রহিমের ছিল হচ্ছে 2,000 টাকা। এইবার 6 মাস পরে কি দেখা গেল, 6 মাস পরে দেখা গেছে যে রাম যে আছে সে 3,000 টাকা সে তুলে নিয়েছে। তাহলে রামের যে মূলধন হবে সেটা কত হবে?
আমি একটা জিনিস করতে পারি, রাম ইজ টু রহিম করি, মানে মূলধনের অনুপাত, সে কত টাকা কে ইনভেস্ট করেছে। আচ্ছা, প্রথম কথা, রাম তো প্রথম 6 মাস তো 5,000 টাকা করে তো ইনভেস্ট করেছিল, তাহলে প্রথম যে 6 মাস সেটা 5,000 টাকা করে ইনভেস্ট করলো, কিন্তু পরের যে 6 মাস সেখানে কিন্তু যেহেতু সে 3,000 টাকা তুলে নিয়েছে, তখন কিন্তু তার আর 2,000 টাকাটা কিন্তু তাহলে আমার 6 মাস ধরে খাটবে, তাই না? আর রহিম কিন্তু টোটাল 12 মাসই কিন্তু 2,000 টাকা করে ইনভেস্ট করে গেছে, মানে ইনভেস্ট করেছে। তাহলে এখানে কত হচ্ছে, 1, 2, 3, 30,000 টাকা, আর 6 দুগুণী 12,000 টাকা, ইজ টু 12 দুগুণী 24,000 টাকা। তাহলে 42,000 ইজ টু 24,000। তার মানে 1, 2, 3 কাটা, 1, 2, 3 কাটা, এটাকে কাটবো হচ্ছে 3 দিয়ে কাটলে 3, 14, 42, 3, 3, 8, অর্ধেক হচ্ছে 4, অর্ধেক হচ্ছে 7, তার মানে 7:4 কিন্তু। তাহলে এটা কিন্তু পেয়ে গেলাম আমরা লাভের অনুপাত, কারণ আমরা জানি মূলধনের অনুপাত যেটা হয় সেটা লাভের অনুপাতের সাথে সেম হয়। তাহলে কিন্তু পেয়ে গেলাম 7:4। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে রামের লাভ্যাংশ 800 টাকা। আচ্ছা, যখন আমরা পেলাম 7:4, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে রামের আনুপাতিক ভাগার, মানে যেটা কিনা রাম যে লাভ করেছে তার আনুপাতিক ভাগার হচ্ছে 7/11, আর রহিমের কিন্তু 4/11। আচ্ছা, এইটাই তো আমরা এটাকে বলতে পারবো 7/11 ইন্টু এক্স, মানে ধরে নিই যে, বা তোমরা এটাকে ভাবতে পারো, এইভাবে করি, দাঁড়াও, এই যে টোটাল যে 11, এই যে টোটাল যে 11 পেলাম আমরা, মানে মোট অংশ কিন্তু আমার, তাহলে আমি কত পেলাম, 11 পেলাম, মোট অংশ ইকুয়াল টু 11 পেলাম, কারণ অনুপাত তো 7:4, তাহলে মোট অংশ কিন্তু আমার 11। সেখানে কিন্তু আমার রামের অংশ কত, রামের অংশ কিন্তু 7, এই যে প্রথমটা রাম ছিল, তাহলে আমি কি বলতে পারবো 7 অংশ মানেই হচ্ছে আসলে, দেখো 800, দেখো এখানে তোমাকে বলে দেওয়া রয়েছে যে বছরের শেষে রামের লাভ্যাংশ হচ্ছে 800 টাকা, তার মানে এই যে 7 অংশ সেটা হচ্ছে আসলে 800 টাকা, তার মানে এক অংশ, তার মানে কত, এক অংশ মানেই কিন্তু 800/7, তাহলে 11 অংশ কত, তার মানে 11 অংশ মানে কিন্তু 800/7 ইন্টু 11। এটা ক্যালকুলেট করলে কত হবে, এটা করে দেখবে ক্যালকুলেট করলে কত আসছে। এটাই কিন্তু বলেছে আমাকে অঙ্কটায়, যে মোট লাভ কত হবে। ক্লিয়ার? আমাকে কিন্তু মোট লাভটাই চেয়েছে, বা তোমরা এই এই জায়গাটা এইভাবেও করতে পারো, ধরে নিই মোট লাভ হচ্ছে এক্স টাকা, তাই তো, তার মানে এটা হচ্ছে রামের আনুপাতিক ভাগার হচ্ছে 7/11, তাহলে 7/11 ইন্টু এক্স, মানে মোট লাভের তো 7/11 তো সে রাম লাভ করেছে, সেইটাই কিন্তু সমান সমান 800 টাকা বলে দেওয়া রয়েছে, এবং এখান থেকে এক্স ইকুয়াল টু দেখো 800 ইন্টু 11/7, এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটা কিন্তু তোমাদের অ্যান্সার। তাহলে মোট লাভ কিন্তু পেয়ে যাবো। 2 নম্বরে ভালো ভালো অঙ্ক দিয়েছে কিন্তু। আচ্ছা, নেক্সট কোশ্চেন, A:B বলে দেওয়া রয়েছে, A:B সমানুপাতি C:D হলে দেখাও যে, এটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারবো, দেখো A/B ইকুয়াল টু C/D বলতে পারবো, তার মানে বলতে পারবো AD ইকুয়াল টু BCও বলতে পারবো। আচ্ছা, আমাকে এবার দেখাতে হবে A মাইনাস B/B, এটাকে দেখাতে হবে C-D/D আমাকে দেখাতে হবে। আচ্ছা, এইখান থেকে তো আমি লিখতে পারবো A/B -1 লিখতে পারবো। আচ্ছা, A/B এর জায়গায় কি আমি লিখতে পারবো C/D লিখতে পারবো, C/D -1, দেখো। আচ্ছা, এখান থেকে D যদি আমি
লসাগু করিনি, তাহলে সি মাইনাস ডি। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারছি সি মাইনাস ডি ইজ টু ডি। দেখো চলে এসছে একবারে। অথবা তোমরা চাইলে কি করতে পারো, এটাকে কে ধরে নিতে পারো, কে ধরে এর ভ্যালু বের করতে পারো, এ ইকুয়াল টু বি কে লিখতে পারো, সি ইকুয়াল টু ডি কে লিখতে পারো, লেফট হ্যান্ড সাইডে বসাও, রাইট হ্যান্ড সাইডে বসাও, অঙ্ক চলে আসবে। যেভাবে খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, যদি আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু বি কিউব মাইনাস এত হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা। যদি এ কিউব প্লাস বি কিউব এত হয়, দেখাও যে, আচ্ছা দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, বলে দেওয়া রয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু বি কিউব মাইনাস থ্রি এ বি সি। আচ্ছা, আবার কিন্তু আমরা লিখতে পারবো আলফা কিউব প্লাস বিটা কিউবকে কিন্তু আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, মানে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা কিন্তু আমরা লিখতেই পারবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আলফা প্লাস বিটা মানে কিন্তু আমরা বি বলতে পারি, মানে যদি তুলনা করি এটার সঙ্গে, যদি এটাকে আমরা তুলনা করি আলফা প্লাস বিটাকে আমরা বি বলতে পারি। দেখো থ্রি কিন্তু অলরেডি আছে, তাহলে কিন্তু আমরা আবার দেখো আলফা প্লাস বিটা কে আমরা তাহলে কত বলতে পারবো, একটু ভুল হচ্ছে ভুল হচ্ছে, থ্রি এ বি সি আছে তাই তো। এখানটায় আলফা প্লাস বিটা তার হোল কিউবকে তো এটা লেখা যাবে আলফা প্লাস বিটা তার হোল কিউব অলরেডি আছে এখানটায়। আচ্ছা, এর যদি দুটো বীজ হয়, এত দেখা হচ্ছে আলফার বিটা, এর যদি বীজ আলফার বিটা যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে বলতে পারবো আলফা প্লাস বিটা মানে হচ্ছে বি বাই এ, আর আলফা ইন্টু বিটা মানে হচ্ছে সি বাই এ। এটা কিন্তু আমরা বলতে পারি, তাই তো। এইবারটা এই ভ্যালুটা লিখে নিই, তাহলে পেলাম হচ্ছে আলফা প্লাস বিটা মানে হচ্ছে বি বাই এ, আর আলফা ইন্টু বিটা মানে হচ্ছে সি বাই এ। বেশ। আচ্ছা, আমরা যদি এখন এই ইকুয়েশনটা যদি আমরা পুট করে দিই, তো আমার কি এইটা কি আসছে? দেখা যাক। আলফা প্লাস বিটার জায়গায় যদি আমি বসিয়ে দিতে পারি যে বি বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটা মানে হচ্ছে বি বাই এ। এটা কি আসছে? এটা একটা কোশ্চেন, আলফা কিউব প্লাস বি কিউব এত হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো।
সরি, তো কি বলেছে এ কিউব, আচ্ছা এটা এ কিউব আছে, এই কোশ্চেনটা মনে হচ্ছে এটা ভুল আছে, এটা এ কিউব না আলফা কিউব হবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি দেখছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রস্থ ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিবেশ রেখার পরিসরে যে কোণ উৎপন্ন করে তার মান কত? 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রস্থ, আচ্ছা ভালো কথা, ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিবেশ রেখার পরিসরে যে কোণ উৎপন্ন করে তার মান কত হবে? অর্থাৎ ব্যাপারটা এরম আছে, একটা কোণ এরম আছে। বলেছে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রস্থ ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসরেখার পরিসরে যে কোণ উৎপন্ন করে তার কোণের মান কত হবে? এটা অবশ্যই তার ডবল হয়ে যাবে, 2 × 60 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, মানে এই কোণটা কিন্তু, বা তুমি যদি এইভাবে ভাবো যে একটা ফর্মুলা মনে রাখো, এই যে কেন্দ্রস্থ কোণ যেটা থাকে সেটা কিন্তু পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। যদি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু এটা অবশ্যই 120 ডিগ্রি হবে, এইভাবে তোমরা ভাবতে পারো। আচ্ছা নেক্সট কোশ্চেন, এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো যেখানে এ গ্রেটার দেন বি হবে। বলেছে এ ও বি এর মাধ্যমে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো যেখানে এ গ্রেটার দেন বি হবে। এটা কিন্তু পিথাগোরাসের একটা উপপাদ্য, তোমরা এই জিনিসটা অবশ্যই মনে রেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা হচ্ছে মাঝখানেটা হবে 2ab আর একটা হবে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই। এবং একটা জিনিস মনে রাখবে, এখানে এ গ্রেটার দ্যান বি এবং তোমরা এখানে যে কোনো ভ্যালু বসাও না কেন তাহলে কিন্তু এই সমকোণী ত্রিভুজের এই শর্তটা মেনটেন করবে। ধরো এটা এ, এটা বি, এটা সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা কিন্তু মেনটেন করবে যে কোনো ভ্যালু বসাও। এইটা কিন্তু এই ট্রিপলেটটা কিন্তু মনে রাখবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা 2ab আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা নেক্সট কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ধরো একটা বৃত্ত, এই একটা বৃত্ত পরস্পরকে পি আর কিউ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ, অপর বৃত্তকে বি বিন্দুতে, আচ্ছা না, একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ বিন্দুতে আর বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি এ বি 80 ডিগ্রি হলে পি সি ডি কত? পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। আঁকাটা কেমন দেওয়া যায়?
এখান থেকে পাস করেছে, এটাই তো কেমন আসছে। দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ভালো কথা, পি বিন্দুতে ছেদ করলাম আর কিউ বিন্দুতে ছেদ করলাম। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি আর ডি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটা পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্ত যথাক্রমে এ আর বি বিন্দুতে। এইখান থেকে কি করে এ আর বি বিন্দুকে ছেদ করবে? একটা পয়েন্ট থাকলে। এই অঙ্কটা একটু গোলমাল লাগছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত এত হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কত গুণ হবে? যাই হোক, একটা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে, তার উচ্চতা বলে দেওয়া রয়েছে 2x ধরে নিই, আর ব্যাসার্ধ ধরে নিই x। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় আমরা জানি, পাই আর এল। আচ্ছা, এখানে এল আমরা জানি না। দেখো, যখন একটা শঙ্কু হবে, এটা উচ্চতা এইচ, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এল। এখান থেকে কিন্তু বলতে পারবো এল ইকুয়াল টু রুটের ভিতরে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে লিখতে পারবো 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ হচ্ছে রুটের ভিতরে 5x স্কোয়ার, অর্থাৎ রুট 5 ইন্টু এক্স। তাহলে এখানে বলতে পারবো পাই ইন্টু এক্স ইন্টু রুট 5 ইন্টু এক্স। আর যখন কিনা বলবে এটা ভূমির ক্ষেত্রফল, ভূমি কিন্তু একটা বৃত্ত হয়, তার ক্ষেত্রফল কিন্তু আমরা জানি পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এবার এই দুটোর মধ্যে অনুপাত কত? তাহলে পাই ইন্টু রুট 5 ইন্টু এক্স স্কোয়ার ইজ টু পাই এক্স স্কোয়ার। দেখো, পাই পাই কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে বলতে পারো রুট 5 ইজ টু 1। নেক্সট কোশ্চেন। একটি একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার ও একটি ঘনকাকার বাক্সের মধ্যে আয়তক্ষেত্রাকার বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া রয়েছে। আচ্ছা, উচ্চতা 7 গুণ ও 3 গুণ সর্বোচ্চ বেশি কয়টি ঘনাকার বাক্স আয়তক্ষেত্রাকার বাক্সে রাখা যাবে? আচ্ছা, আবার কি বলেছে শুনি। বলেছে একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার ও একটি ঘনকাকার বাক্সের মধ্যে আয়তক্ষেত্রাকার বাক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে উচ্চতা 7 গুণ ও 3 গুণ। ভালো কথা। সর্বোচ্চ বেশি কয়টি ঘনাকার বাক্স আয়তক্ষেত্রাকার বাক্সের মধ্যে রাখা যাবে? আচ্ছা, আমি ধরে নিই যে উচ্চতাটা এইচ, তাহলে আমি দৈর্ঘ্য কত বলতে পারবো? তাহলে দৈর্ঘ্য বলেছে 7 গুণ, তাহলে 7h, আর প্রস্থ কত হবে? 3h। কোশ্চেনটা একটু ভুল এটাও লাগছে। একটা মিনিট, কোশ্চেনটা একটু দেখে নি ভালো করে। কত নম্বর? 9 নম্বর। আচ্ছা, একই উচ্চতা বিশিষ্ট ঘনাকার বাক্সের। ও ও ও ও
না, ঠিকই আছে। একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার ও একটি ঘনাকার বাক্স মধ্যে সর্বোচ্চ বেশি কয়টি ঘনা, আচ্ছা হয়ে গেছে। আচ্ছা প্রস্থ ধরেছিলাম এইচ, ভালো কথা। আচ্ছা আর এই যে ঘনাকার যে আমার বাক্স ছিল তার প্রত্যেকটা সাইডে তার মানে এইচ করে হচ্ছে, কারণ উচ্চতা যা ওখানে দৈর্ঘ্য প্রস্থ সেম হবে। আচ্ছা তখন ঘন যে রয়েছে তার আয়তন কত হবে আমরা জানি এইচ কিউব, তাই না? আর এই যে আমি যে পেলাম আয়তঘন বা আয়তক্ষেত্রাকার যে একটি রয়েছে, যে বাক্স যেটা রয়েছে তার আয়তন কত হবে? তার আয়তন হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? এবার বলেছে সর্বোচ্চ কয়টি বেশি ঘনাকার বাক্স রাখা যাবে। আমি ধরে নিই যে এক্স খানা ঘনাকার বাক্স রাখা যাবে, তার মানে এইটুকু বুঝতে পারছি তো যে আয়তকার যে বাক্স সেটা বেশি বড় আর যে ঘনাকার যে বাক্স আছে সেটা ছোট। তাহলে প্রথমে কি করলাম, ঘনকের আমি টোটাল আয়তন বের করে ফেললাম আর আমি আয়তঘনকের আমি আয়তন বের করে ফেললাম। তাহলে 7h ইন্টু 3h ইন্টু এইচ হচ্ছে আয়তঘনকের যে টোটাল যে আয়তনটা, আর যে ঘনক রয়েছে তার আয়তন হচ্ছে এইচ কিউব। আমি ধরে নিচ্ছি তার মধ্যে আমি এক্স খানা আমি এরকম ঘনক রাখতে পারবো সেই বাক্সটার মধ্যে। তাহলে দেখো এখানে এইচ কিউবের সাথে এই এইচ কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 3×7 = 21। তার মানে তুমি 21টা কিন্তু বাক্স তুমি রাখতে পারবে ওই আয়তক্ষেত্রাকার বাক্সের মধ্যে। এটা ভালো অঙ্ক ছিল। নেক্সট বলেছে এ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস কস থিটা সি, এত হলে এ ও সি এর থিটা বর্জিত সম্পর্কটা তোমাকে বের করতে দিয়েছে। এটা একদম সোজা একটা অঙ্ক। তাহলে লেখো এ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস কস থিটা, এখান থেকে বের করো এ বাই বি তার হোল স্কোয়ার বের করলে কত হবে, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। সেমভাবে আমি যদি বের করি সি বাই ডি তার হোল স্কোয়ার, তখন হয়ে যাবে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। এবার জাস্ট দুটোকে অ্যাড করে দাও, তাহলে বলতে পারবো এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস সি বাই ডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে পাবে হচ্ছে, মানে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা করলে এখান থেকে পেয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা একটা পাবে, আর এখান থেকে পাবে 2 কস স্কোয়ার থিটা। 2 যদি কমন নাও তাহলে পাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অ্যান্সার হবে 2। জাস্ট এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে ভাঙাবে, দেখবে প্লাস 2 সাইন থিটা আর মাইনাস 2 সাইন থিটাটা কেটে যাবে, এখানে একটা সাইন স্কোয়ার থিটা ওখানে একটা সাইন স্কোয়ার থিটা করলে 2 সাইন স্কোয়ার থিটা, এখানে একটা কস স্কোয়ার থিটা এখানে একটা কস স্কোয়ার থিটা, তাহলে 2 কস স্কোয়ার থিটা, 2 কমন নেবে। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে কোনো বৃত্তের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতিকোণের মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ ছায়া যদি মানে সূর্যের উন্নতিকোণ যদি বেড়ে যায় তাহলে ছায়ার দৈর্ঘ্য কী হবে, কমবে, আর এটা কমলে এটা বাড়বে। এটা হচ্ছে বলেছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করে তোমাকে দেখাতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা সূর্য রয়েছে, উন্নতিকোণ যদি বেড়ে যায় মানে এটা হচ্ছে উন্নতিকোণ, আর ধরো 60 ডিগ্রি হলো, তাহলে ছায়ার দৈর্ঘ্য আস্তে আস্তে কমবে। আর যদি উন্নতিকোণ যদি কমে যায় তাহলে ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এটা কমবে। এটা আমাকে দেখাতে বলেছে। আচ্ছা দেখো কীভাবে করতে পারি। যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করা, যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করাই যাবে। ধরো আমি বলি tan 30 ডিগ্রি ধরো দেওয়া রয়েছে, এইটা ধরো এক্স দেওয়া রয়েছে, এটাও এক্স, এটা তো কনস্ট্যান্ট আছেই। তাহলে এটা 30 ডিগ্রির ক্ষেত্রে একটা কাজ করি, একটা 60 ডিগ্রির ক্ষেত্রে কাজ করি, দেখা যাক কী আসে। আমরা ট্যান থিটা মানে জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে বলতে পারবো ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই
আমি ছায়ের দৈর্ঘ্য এখানে ধরে নিচ্ছি আমি ওয়াই, আর এখানে ধরে নিচ্ছি আমি জেড, ঠিক আছে? তো এক্স বাই ওয়াই, টেন থার্টির ভ্যালু 1/√3 ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু x√3। আর এই ক্ষেত্রে কত আসবে, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই জেড, 60 ভ্যালু √3 ইকুয়াল টু এক্স বাই জেড। দেখো জেড ইকুয়াল টু x/√3। দেখো এই ক্ষেত্রে দেখো y ইকুয়াল টু এক্স এর √3 গুণ, আর এটা হচ্ছে এক্স এর 1/√3 গুণ। তার মানে দেখো যখন কিনা আমার অ্যাঙ্গেল যখন বেড়ে গেছে তখন কিন্তু ছায়ের দৈর্ঘ্য আমার কমে গেছে, আর যখন অ্যাঙ্গেল যখন আমার কম ছিল ছায়ের দৈর্ঘ্য কিন্তু আমার বেশি ছিল। তাহলে এটা কিন্তু প্রুভ হয়ে গেল, মানে দুটো সূক্ষ্মকোণের মাধ্যমে তোমাকে প্রমাণ করে দেখাতে বলেছে, আর কিচ্ছু না। লাস্ট কোশ্চেন বলেছে যে কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা দেওয়া রয়েছে, মধ্যমা শ্রেণী বরাবর নিচের ছকটি তোমাকে পূরণ করে দেখাতে হবে। আমি এটা একটু পরের পেজে লিখে নিই। কি বলেছে 14.5, আচ্ছা এখানটাই লিখি, 14.5 প্লাস 45/2 মাইনাস 16 বাই 16 টোটাল, এই টোটালটা বাই কিন্তু 8 আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 5। আচ্ছা তোমাদের যদি মধ্যমা সূত্র যদি মনে থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা করার কোনো ব্যাপার হবে না। মধ্যমা সূত্র মানে যেটা মিডিয়ান বলি আমরা, ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস সিএফ বলতে পারো, যেটাকে বলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমবর্ধমান বা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটাকে বলা হয়, বাই এফ ইন্টু এইচ। এটা কিন্তু আমার মধ্যমার ফর্মুলা। এবার তোমরা সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা তালিকাটি তোমরা পূরণ করতে পারো। এখানে এল মানে হচ্ছে 14.5, এন মানে হচ্ছে এখানে 45 এসছে, আর সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 16, আর এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি 8 ইন্টু 5 মানে ইন্টারভেল 5 করে। এটাও তোমাদের জন্য আমি রেখে দিলাম, এটা বাড়িতে তোমরা করে বলবে। স্ট্যাটিস্টিক্স মানে যেখানে কিনা আমার মিন মিডিয়ান মোডের যে রয়েছে ফর্মুলাটা বের করবে, ওখানে কিন্তু অলরেডি এই টাইপের অঙ্ক তোমরা পাবে। তোমরা কিন্তু অবশ্যই মিন মিডিয়ান মোডের ফর্মুলা কিন্তু মুখস্থ করবে শর্ট কোশ্চেনের জন্য, এবং ব্রড কোশ্চেনের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। এবং এখান থেকেই তোমাকে একটা কিন্তু এখানে বলেছে শ্রেণীর সীমা কত হবে, পরিসংখ্যা কত হবে, এবং ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত হবে তোমাকে বের করতে দিয়েছে কিন্তু। আই হোপ তোমরা পারবে। এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আজকের ক্লাসটা এই অবধি থাকবে, তো বেস্ট অফ লাক। আর নেক্সট আমরা এর পরে যে পেজটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করে দেবো। এবং শুধু কিন্তু এখানে ম্যাথ না, এর সাথে কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো মানে সাবজেক্টের কিন্তু সলিউশন তোমরা এখানে পাবে। আর যিনি প্লাস এই পেজটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। তো আজকের ক্লাসটা এই অবধি থাক।